আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সুন্দর আছো এবং নিয়মিত পড়াশোনা করতেছো। আজকে কিন্তু আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় অধ্যায় ২ গতি যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের একটা সলিউশন ক্লাসে। অর্থাৎ সলিউশন বলতে আমরা টার্গেট করছি আমাদের বিগত বছর আসা যে বোর্ড কোশ্চেনগুলো, এই বোর্ড কোশ্চেনগুলো আমরা সলিউশন করব। সো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমাদের প্রথম ম্যাথটা দেখো। এখানে বলা আছে যে একটি গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখচিত্র দেখানো আছে। এই যে এখন আমাকে বলা হইলো যে আমি একটু ক খ নিয়ে আগে একটু আলোচনা করি। কতে বলা হইছে সরণ কাকে বলে। তোমরা বলো তো সরণ কাকে বলে। সরণ কি ছিল? যে একটি নির্দিষ্ট সময়ে বস্তুর কি, মনে করো এখানে একটা পয়েন্ট এ, এখানে একটা পয়েন্ট হচ্ছে বি, একটা বস্তুর নির্দিষ্ট পয়েন্ট এ থেকে একদম স্ট্রেট সরল রৈখিক যে দূরত্ব বি পয়েন্টের, এই এতটুকু পার্টকে আমরা বলি সরণ। অর্থাৎ আমাদের এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে স্ট্রেট লাইন বা সরল রৈখিক দূরত্ব, এখানে যেমন আমরা সরল রৈখিক দূরত্ব যেমনি বলতে পারি, আমরা জানি কি এটাকে হচ্ছে সর্বনিম্ন দূরত্ব এটাকে বলা যায়। ঠিক আছে, এটাকে বলা হবে আমাদের সরণ এবং বইতে কিন্তু খুব সুন্দর মতো এটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। এরপর বলা হচ্ছে মসৃণ রাস্তায় ব্রেক করলে চলন্ত গাড়ির চাকা পিছলিয়ে যায় কেন। খতে আমরা জানি যে গাড়ি যখন রাস্তা দিয়ে চলে, ভালো মতো চলে কোন পার্সপেক্টিভের কারণে বলতো? ঘর্ষণ পার্সপেক্টিভের কারণে। ঘর্ষণ অর্থাৎ রাস্তাতে যে ঘর্ষণ থাকে সেটাই আমাদের গাড়ির চাকায় হচ্ছে ভালো মতো থ্রাস্ট বা বলের একটা যোগান দিয়ে থাকে, যাতে সে আমরা নিরাপদে চালাইতে পারি। এখন বলতো যদি মসৃণ রাস্তা হয়, তাহলে ঘর্ষণের পরিমাণ কি হয়ে যাবে? ঘর্ষণের পরিমাণ কম থাকবে। যখন ঘর্ষণের পরিমাণ কম থাকবে, গাড়ির চাকাতে আমি ব্রেক দেওয়ার পরও আমি কাঙ্ক্ষিত গন্তব্যে কিন্তু গাড়িটাকে স্টপ করতে পারবো না, কারণ তার ঘর্ষণের পরিমাণ কম। ঘর্ষণের পরিমাণ কম থাকার কারণে আমি যেখানে স্টপ দিব সে কিছুটা দূরত্ব এক্সট্রা অতিক্রম করবে, অর্থাৎ সে পিছলিয়ে যাচ্ছে। এবং পিছলিয়ে যাওয়ার একমাত্র রিজন হচ্ছে আমাদের ঘর্ষণ কম থাকা। সো ক খটা আমরা মোটামুটি দেখলাম। এবার বলা হয়েছে যে এইখানে আমরা আগে ইটা অ্যানালাইসিস করি। আমরা আগে আমাদের এই পার্টটা একটা অ্যানালাইসিস করি, তারপর আমি বলতেছি। দেখো এখানে বলা হচ্ছে যে আমার যে উদ্দীপক দেওয়া আছে, এখানে বস্তুর বেগ, আচ্ছা আমি একটু শর্ট করে নেই। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে বস্তুর বেগ আর সময়ের একটা লেখচিত্র এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা এখন এইখানে ছিল আমাদের সময়, এইখানে ছিল আমাদের বেগ। ঠিক আছে, এবার তুমি একটু দেখো তো, আমার সময় যখন জিরো বেগ তখন কত? 8 না? তার মানে আমার যখন একদম ইনিশিয়াল টাইম, তখন আমার বেগটা কি ছিল? 8 মিটার পার সেকেন্ড। 8 মিটার পার সেকেন্ড মানে কি? আমার আগে থেকে বলা হচ্ছে যে আমার আদি বেগ হবে 8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এরপরে দেখো আমার যখন এইখানে 6 সেকেন্ড, তখন আমার এই পয়েন্টটা কোথায় দেওয়া আছে দেখো তো? 32-এ না? ঠিক আছে, আমার যখন 8 সেকেন্ড, তখন এই পয়েন্টটা কোথায় দেওয়া আছে? 40-এ না? অর্থাৎ আমার এই গ্রাফের উপর সময় আর এই বেগের একটা প্রপোর্শন আমরা দেখতে পারতেছি। মজার ব্যাপার দেখো, আমি যদি এই 2 থেকে 8 পর্যন্ত যদি অ্যানালাইসিস করি, আমার যখন 0 ছিল তখন আমার বেগ ছিল 8। আমার যখন 2 হচ্ছে দেখো তো, এই এরকম না? তার মানে আমার যখন 2 হচ্ছে তখন আমার বেগটা হচ্ছে 16। আমার যখন 4 হচ্ছে দেখো এইখানে আমার যখন 4 হচ্ছে তখন আমার বেগ হচ্ছে 24। অর্থাৎ আমি যদি আরেকটু এখানে ভেঙে বলি অ্যানালাইসিস করে, যে আমার যখন টাইম হইতেছে 2, তখন আমার বেগ হচ্ছে কত? 8। আমার যখন টাইম হচ্ছে 4, এই যে 4 এখানে, আমার বেগ কত হচ্ছে? 24 না? টাইম দেখো 4, বেগ হচ্ছে আমার, সরি, হ্যাঁ
ও দুঃখিত, এখানে 8 না, এখানে হবে 16। 2 আর এই যে 16, আর এখান থেকে হচ্ছে 24। আমার টাইম যখন 6, এই পয়েন্টে আমার বেগ কত হচ্ছে? 32 না? টাইম যখন 6, আমার বেগ হচ্ছে 32। টাইম যখন 8, তখন আমার বেগ কত হচ্ছে? 40 না? টাইম যখন 8, আমার বেগ হচ্ছে 40। তুমি দেখো তো, তোমার এইখানে 2, 16, 4, 24, 6, 32, 8, 40 প্রতিটা সময় অতিক্রান্ত হওয়া যখন হচ্ছে তখন বেগের মান বাড়তেছে। কিন্তু আমি যদি প্রতিটা রেশিও বের করি, অর্থাৎ রেশিও বলতে ত্বরণ, যদি প্রতি ক্ষেত্রে যদি আমি ত্বরণ বের করি, তখন আমি দেখব কি প্রত্যেকটা ক্ষেত্রে আমার ত্বরণের মান সেম হচ্ছে, অর্থাৎ সুষম ত্বরণের সামনের দিকে যাচ্ছে। যখন সুষম ত্বরণের সামনের দিকে যাচ্ছে তখন দেখো তো আমার গ্রাফটা কিরকম হচ্ছে। এই দেখো, একদম প্লেন গ্রাফটা এভাবে, একদম ঢাল, এই যে ঢালটা একদম স্ট্রেইট উপরে উঠতেছে, আঁকা বাঁকা ভাবে উপরে উঠতেছে না। যখন এরকম স্ট্রেইট উপরে উঠবে, মাথায় রাখবা যদি এরকম গ্রাফ স্ট্রেইট উপরে উঠে, মাথায় রাখবা তার মধ্যে ত্বরণ হবে সুষম, অর্থাৎ প্রতি ক্ষেত্রে ত্বরণের মান আমার সেম থাকবে। আবার দেখো আমার এই অ্যানালাইসিসে এই 8 থেকে 10, 8, 10, 8-এর জন্য আমার বেগ 40, 10-এর জন্য বেগও আমার 40। তার মানে আমার এখানে কি বেগের কোনো পরিবর্তন হয়েছে? বেগের কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। বেগে যখন পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তন যদি না হয়, তাহলে মনে রাখবা এখানে কোনো ত্বরণ কাজ করবে না। ত্বরণ কাজ করার মেইন প্রসেসটাই হচ্ছে আমার বেগের পরিবর্তন হবে। হয় আমার আদি বেগ বেশি হবে বা আদি বেগ কম হবে। আদি বেগ যদি বেশি হয়, আদি বেগ বেশি শেষ বেগ কম, তার মানে এটা হচ্ছে মন্দন। আদি বেগ কম শেষ বেগ বেশি, সেটা হয়ে যাচ্ছে আমার ত্বরণ, মানে পজিটিভ সাইড নেগেটিভ সাইড। ওকে, 12 সেকেন্ডেই দেখো সেম 40, 10-এও 40, 12-তে 40। বাট তুমি যখন 14-তে ক্যালকুলেট করবা, এই 14-র জন্য আমার ত্বরণ হচ্ছে 40, বাট 18-তে এসে দেখো, 18-তে এসে আমার ত্বরণ কত হচ্ছে? 32। অর্থাৎ এইখানে আমার ছিল ত্বরণ 40, এখানে হয়ে গেছে 32। তার মানে শেষ বেগ কম, আদি বেগ বেশি। যদি শেষ বেগ কম, আদি বেগ বেশি থাকে, তাহলে এটা হয়ে যাবে ত্বরণের আরেকটা পার্ট, মন্দন। বুঝতে পারছো? এবং মন্দন হইলে দেখো, যখন ত্বরণ হয় বা সুষম ত্বরণ হয়, তখন তার ঢালটা দেখো উপরের দিকে আস্তে আস্তে স্ট্রেইট ভাবে উঠতেছে। আর যখন মন্দন হয়, তার ঢালটা দেখো আস্তে আস্তে এইভাবে স্ট্রেইট ভাবে কমতেছে, ডাউনওয়ার্ড হচ্ছে, আপওয়ার্ড হচ্ছে। এই গ্রাফের প্লটিংটা বুঝতে পারছো? আমি কিন্তু কোনো কোশ্চেনই দেখি নাই, আমি টোটাল প্লটে আমার গ্রাফের প্লটিংটা তোমাদেরকে বুঝাইলাম যে এটা এইভাবে হচ্ছে। সো এটা যদি বুঝে থাকো, আচ্ছা এবার আমি দেখো সেম ছিল, এবার আমি এই পার্টটা মুছে দেই। দাঁড়াও, আচ্ছা এটা আমি একটা এক্সট্রা নিলাম। ওকে, এবার আমি একটু মুছে দেই এই পার্টগুলো। সো আশা করি গ্রাফের প্লটিংটা তোমরা ধরতে পারছো। আমি এইভাবে করে তোমাদের পরীক্ষার হলে যাওয়ার আগে তোমাদেরকে এইভাবে করে প্রত্যেকটা গ্রাফ প্লটিং বাসায় প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন দেখার আগে তোমাকে গ্রাফটা কিভাবে দেওয়া আছে এইটা প্রেডিক্ট করতে হবে, না হলে তোমরা কোশ্চেন কিন্তু ভালো মতো অ্যানালাইসিস করতে পারবা না। এবার দেখো বলা হয়েছে কি, বস্তুর, এখানে বলা হয়েছে বস্তুর ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে। এখানে অর্থাৎ সে 6 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব যাবে, তার মানে আমাকে দূরত্ব এস এর মান বের করতে বলা হয়েছে। এস এর মান কত এবং তার সময় কতটুকু দেওয়া আছে? সময় দেওয়া আছে 6 সেকেন্ড। এবার আমি যদি গ্রাফের দিকে আবার চলে যাই, আমার সময় 6 সেকেন্ড কোথায় আছে? এইখানে আছে।
এবং আমাকে বলা হয়েছে একদম আদি অবস্থা থেকে 6 সেকেন্ড টাইম পর্যন্ত তার দূরত্ব কতটুকু ছিল, অর্থাৎ আমার এই 0 পজিশন থেকে 6 সেকেন্ড এই পজিশন পর্যন্ত অ্যানালাইসিস হবে। তুমি চিন্তা করো আমার 0 পজিশনে বেগ কত ছিল, 8, অর্থাৎ ইউ এর মান 8 মিটার পার সেকেন্ড। আর যখন 6 সেকেন্ড হচ্ছে তখন তার বেগ কত, এই যে এইটা 6 সেকেন্ডের জন্য দাগ, এইটা সেই 6 সেকেন্ডে তার বেগ কতটুকু হচ্ছে এই পার্টটা দেওয়া আছে, অর্থাৎ ভি এর মান দেওয়া আছে 32 মিটার পার সেকেন্ড। ধরতে পারছো? এখান থেকে আমাকে টাইম তো বলেই দেওয়া আছে 6 সেকেন্ড। এস এর মান কি হবে? এস এর সূত্র আমরা জানি কি, আমরা জানি এস ইকুয়ালস টু ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এবার ভি কত হচ্ছে, ভি হচ্ছে 32 প্লাস আদিবেগ কত ছিল, আদিবেগ ছিল দেখো আমার এখানে 8 বাই 2 টি। সময়, সময় কতটুকু বলে দেওয়া আছে 6 সেকেন্ড। এত মিটার হচ্ছে, আমি যদি প্লটিং করি এখানে 32 প্লাস 8 ভাগ 2 ইন্টু 6, 120 মিটার। ধরতে পারছো? এখান থেকে আমার উত্তর আসতেছে 120 মিটার। তোমরা কিন্তু এই গ্রাফিং প্লটটা এটা একটু ভালো মতো তোমরা অ্যানালাইসিস করবা এইভাবে। সো এবার আমি যাচ্ছি তোমাদের ঘ নাম্বারে। ঘ নাম্বারে দেখো বলা হয়েছে যে উদ্দীপকের লেখচিত্র থেকে, এই লেখচিত্র থেকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করো। অর্থাৎ আমার এক পাশে থাকবে সময়, এক পাশে থাকবে ত্বরণ, ঠিক আছে? এইবার প্রতি ক্ষেত্রে আমার ত্বরণ কতটুকু হচ্ছে এটা এখন আমাকে বের করতে হবে। আমি যদি আগের পজিশনটা দেখি, আমি কি বলছি, যখন এরকম আপওয়ার্ড স্ট্রেট লাইন থাকবে তখন আমরা জানি কি এইটা হচ্ছে আমার ত্বরণ সুষম। অর্থাৎ প্রতিটা টাইম ট্রাভেলে 0 থেকে 2তে আমার ত্বরণ যা হবে, 2 থেকে 4 আমার ত্বরণ তা হবে, 4 থেকে 6 ত্বরণ তা হবে, 6 থেকে 8 আমার ত্বরণ সেম হবে। যদি এইভাবে আপওয়ার্ড ত্বরণ সেমই থাকে, সো আমি কি করব একটু মাথায় রাখো যে আমরা জানি আমার এইখান থেকে স্টার্ট করে আমার আপওয়ার্ড স্টার্ট হয়েছে এখান থেকে, ফিনিশ হয়েছে এইখানে, এবং আমি দেখলাম তাহলে 0 থেকে 8 পর্যন্ত কি আমার সুষম ত্বরণ। এই এতটুকু পার্ট কি হচ্ছে আমার সুষম ত্বরণের আন্ডারে পড়তেছে, সুষম ত্বরণের আন্ডারে পড়তেছে। তাহলে এবার যে আমার সুষম ত্বরণ এটার মান কতটুকু হবে এটা এখন আমরা বের করতে চাচ্ছি। ঘ, এখন আমি কি করতেছি 0 থেকে 8 সেকেন্ড সময় পর্যন্ত, 0 হতে 8 সেকেন্ড সময় পর্যন্ত, ঠিক আছে? আমার ত্বরণের মান কতটুকু হচ্ছে দেখো, যখন 0 তখন আমার আদিবেগ কত 8, যখন সময় 0 আমার আদিবেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। আমার সময় যখন 8, 0 থেকে 8 পর্যন্ত গেছে, তার মানে আমার টাইম যখন টি 8 সেকেন্ড হচ্ছে তখন আমার শেষ বেগ কতটুকু হচ্ছে দেখো, 8 সেকেন্ড আমার শেষ বেগ কোথায়, এখানে 40, তার মানে 40 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আমাকে কি বের করতে হবে, আমাকে ত্বরণ বের করতে হবে। সময় 8 সেকেন্ড, এই 8 সেকেন্ড পর্যন্ত সময় আমার ত্বরণ কতটুকু হচ্ছে, সূত্র কি জানি, a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে? ভি এর মান কত, ভি এর মান এখানে 40, ইউ এর মান কত এখানে 8, আর টাইম কতটুকু নিচ্ছে আমি 8, তার মানে কতটুকু আসতেছে, আমার আসতেছে 40 মাইনাস 8 ভাগ 8, এখান থেকে আসতেছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে প্রথম 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত আমি 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার টাইম পেয়ে গেছি। এইবার আমার অ্যানালাইসিসের পার্ট দেখো, আমি এখানে কি বলছিলাম যে এইদিকে একদম স্ট্রেট বরাবর গেছে না, এই 8 সেকেন্ডে আমার বেগ ছিল 40, এই 8 সেকেন্ডে আমার বেগ ছিল 40, এবং 10 সেকেন্ডেও আমার বেগ 40, 12 সেকেন্ডেও আমার বেগ 40, 14 সেকেন্ডেও আমার বেগ 40, এবং 14 সেকেন্ড পর থেকে 18 সেকেন্ড পর্যন্ত এইভাবে ঢালে গেছে না। তাহলে এই 8 থেকে
14, এই এতটুকু পথ, 8 থেকে 14 এতটুকু পথ, বেগ সমান থাকার কারণে এখানে কোনো ত্বরণ হইছে? এখানে কোনো ত্বরণ হইছে না, এখানে কোন রকম আমার ত্বরণ হয় নাই। তার মানে আমি বলতে পারবো এখানে যে 8 সেকেন্ড হতে 14 সেকেন্ড এ প্রতিটি ক্ষেত্রে বেগের মান সমান, তাই ত্বরণ হবে 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ধরতে পারছো? এখানে আমার ত্বরণ হচ্ছে, যেহেতু আমার প্রতি ক্ষেত্রে বেগ সমান, এখানে আমার ত্বরণ এর মান হয়ে যাবে 0। এরপর আমি দেখো যে আমার যে এই যে ঢালটা বের হইছে, এই ডাউনওয়ার্ড যে আরেকটা পাইলাম বাবা, এই যে ডাউনওয়ার্ড, এই ডাউনওয়ার্ডটা স্টার্ট হইছে এখান থেকে, ফিনিশ হইছে এখানে, এখানে তার মানে 14, আর এই বরাবর আসছে আমার 18, এই বরাবর ডাউনওয়ার্ড না? যখন এই বরাবর ডাউনওয়ার্ড হচ্ছে, তুমি মনে রাখবা যখন ডাউনওয়ার্ড হয় তখন কাজ করে অ্যাকচুয়ালি আমাদের মন্দন, কাজ করে আমাদের মন্দন, ঠিক আছে? ত্বরণের ক্ষেত্রে কাজ করে মন্দন। যদি তার মন্দনই কাজ করে থাকে, সো আমি এটার একটা কপি নেই। ওকে, এবার হচ্ছে আমি এই পার্টটা মুছে দিই। ওকে, আচ্ছা, তার মানে এখানে যেহেতু মন্দন হচ্ছে, আমি দেখতে পারি আমার মন্দনের স্টার্টিং টাইম হচ্ছে 14, ফিনিশিং টাইম হইতেছে 18, অর্থাৎ দেখো 14 সেকেন্ড হতে 18 সেকেন্ড এর ক্ষেত্রে, 14 সেকেন্ড হতে 18 সেকেন্ডের ক্ষেত্রে 14 সেকেন্ডের এই বেগটা ছিল আমার আদি বেগ, ঠিক আছে? স্টার্টিং পয়েন্ট যেটা, ওটা আদি বেগ। এই স্টার্টিং পয়েন্টের আমার আদি বেগটা কতটুকু ছিল? 40। তার মানে এখানে আমার আদি বেগটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। শেষ বেগটা কত দেখো, আমার শেষ বেগটা হচ্ছে 18 সেকেন্ডে, শেষ বেগটা হচ্ছে 18 সেকেন্ডে। এই 18 সেকেন্ডে বেগ কতটুকু হবে দেখো, এই 18 সেকেন্ডে আমার বেগ হচ্ছে এই যে 18 সেকেন্ডে বেগ। তার মানে 18 সেকেন্ডে আমার বেগ আসতেছে কত? 32। তার মানে 18 সেকেন্ডে আমার বেগ আসতেছে 32 মিটার পার সেকেন্ড। এইবার সময় কতটুকু যাচ্ছে, এখানে টি যে আমি বসাবো, টি হচ্ছে অ্যাকচুয়ালি অতিক্রান্ত সময়। আমার স্টার্টিং পয়েন্ট 14, ফিনিশ হইছে 18তে, তার মানে আমার অতিক্রান্ত সময় কতটুকু? 14 থেকে 18 মাইনাস, অর্থাৎ 4। অতিক্রান্ত সময় এখানে ব্যাপারটা হচ্ছে 4 সেকেন্ড। তুমি দেখো এখানে 14 সেকেন্ড থেকে 18 সেকেন্ড, তুমি যদি স্টপ ওয়াচ নাও, তুমি 14 থেকে কাউন্ট করে 14 সেকেন্ড থেকে কাউন্ট করা স্টার্ট করছো, 18 সেকেন্ডে স্টপ ওয়াচ অফ করে দিছো, তাতে তোমার কতটুকু টাইম অতিক্রম করলো? টাইম কতটুকু অতিক্রম করছে? শেষ সময় মাইনাস আদি সময়, অর্থাৎ 4 সেকেন্ড। ধরতে পারছো? এখানে কিন্তু টাইমটা ভালোই। তুমি যেমন আমি যখন 8 পর্যন্ত কাউন্ট করতেছিলাম, 0 থেকে 8, এইখানে আমি টাইম কতটুকু অতিক্রম করছে এটাই নিয়েছিলাম। তখন আমি কি করছি? শেষ সময় মাইনাস আদি সময়, আদি সময় তো 0, তাই 8 থেকে 0 মাইনাস করলে 8ই থাকতো। কিন্তু এখানে কিন্তু কেউ 0 নাই। আমাকে কি করতে হবে? আমি যখন সেকেন্ডে টাইমগুলো কনভার্ট করব, মাথায় রাখবা আমার শেষ সেকেন্ড থেকে আদি সেকেন্ডটা মাইনাস করতে হবে। তার মানে অ্যাকচুয়ালি আমি অধিকাংশ টাইমটা পাবো। এখন এইখানে আমার ত্বরণের মান কত আসতেছে? এখানে আমার ত্বরণের মান আসতেছে যে দেখো ভি ছিল 32 মাইনাস ইউ হচ্ছে 40, টাইম কাউন্ট করছে 4, তার মানে 32 মাইনাস 40 ভাগ 4, এখান থেকে আসতেছে আমাদের -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে মাইনাস, আমরা কি জানি ত্বরণে মাইনাস হইলে হয় মন্দন। তার মানে আমি যে আগে বলছি মন্দন, এটা কি দেখতে পারছো? তার মানে প্রমাণ পাইছো এটা মন্দন। এখন আমাকে কি করতে হবে? গ্রাফে প্লট করতে হবে। আমি যখন গ্রাফে প্লট করতেছি, সো আমি একটা গ্রাফ এঁকে ফেলবো এখানে।
আচ্ছা, এটা না দিয়ে আমি এই পার্টি দেই। ওকে, তার মানে আমাকে কি বলছে? আমাকে বলা হয়েছে ত্বরণ সময় লেখচিত্র আঁকতে। এবার তুমি মাথায় রাখবা, এই যে এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বসাইতে হবে, অর্থাৎ স্বাধীন চলক বসাইতে হয়। ত্বরণ আর সময়ের মধ্যে কাকে আমরা স্বাধীন চলক হিসেবে কাউন্ট করি? মাথায় রাখবা, সময়কে আমরা সবসময় স্বাধীন চলক হিসেবে কাউন্ট করব। সময় আমার স্বাধীন চলক, সময়কে কখনো আটকানো যায় না। আর পরাধীন চলককে ত্বরণকে আমি এই বরাবর কাউন্ট করব। এবার তুমি দেখো তো, আমি যদি একদম প্রথম থেকে স্টার্ট করি, আমার প্রথমে সুষম ত্বরণ কতটুকু ছিল? 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত। তাই আমি কি করতেছি, এটা 0, এখানে নিলাম আমি 8, ঠিক আছে। এবং 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত সময়ে তার ত্বরণ কতটুকু ছিল? দেখো, 0 থেকে 8 সেকেন্ড পর্যন্ত সময় তার ত্বরণ ছিল 4, তার ত্বরণ হয়ে গেল এই যে 4 ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে সময় হচ্ছে, আমি সেকেন্ডে কাউন্ট করছি, এগুলো লিখে দেওয়া বেটার। আমার ত্বরণ হয়ে গেল 4। এবার দেখো, এরপরে দেখো আমার 8 থেকে 14 কোনো ত্বরণ আছে? নাই, কোনো ত্বরণ নাই। তার মানে 8 থেকে পরবর্তী 14, এটা হয়ে গেল 14, এখানে কোনো ত্বরণ নাই, এটা 0 হিসাবেই থাকবে। এই যে এটা দাগায় লাভ নাই, আমি অন্য কালি দিয়ে দিচ্ছি দেখে ই করতেছি, বাট তোমার লিখে লাভ নাই, বুঝে যাবে 8 থেকে 14 কোনো ত্বরণ নাই। এবার শেষ পার্টটা আমার 14 থেকে 18। 14 থেকে 18 আমার কি হচ্ছে? -2 না? -2 মানে মন্দন, -2। তাহলে এখন আমি এখানে -2 আঁকবো কিভাবে? দেখো, এটার জন্য তোমাকে কি করতে হবে? এই কারণে তোমাকে এই পার্টটা একটু এক্সটেন্ড করতে হবে, নিচে থেকে এই যে এক্সটেন্ড করে দিলাম। যখন এক্সটেন্ড করতেছি, এটা ওয়াই অক্ষের পজিটিভ দিক, এটা ওয়াই অক্ষের নেগেটিভ দিক, ঠিক আছে। আচ্ছা, তার মানে আমি দিলাম এখানে, এইটা হইতেছে আমাদের -2, এটা হচ্ছে -2 ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমি যদি টোটালটা আঁকি, তার মানে তুমি দেখো আমার এটা ছিল 0 পয়েন্ট, এখান থেকে আমার এতটুকু কি স্ট্রেট গেছে না? এই দেখো স্ট্রেট গেছে, তার মানে এখানে 8 সেকেন্ড 4 সেকেন্ড। এরপরে এখান থেকে এটা 0, তারপরে কি আবার 2তে গেছে না? দেখো তো এই পয়েন্টে এটা কি 14 থেকে, এইটা ছিল আমাদের 18 এত সেকেন্ড। তার মানে 14 থেকে 18তে কি গেছে আবার? এই তো এই 14 থেকে 18 এতটুকু। তো দেখো এই 14 18 তাদের ত্বরণ কতটুকুতে গেছে? এই যে -2, তাদের ত্বরণ এই -2তেই ছিল, 14তেও ছিল, 18তেও ছিল। আর যখন 0 থেকে 4-এ ছিল, তখন দেখো ডাইরেক্ট 4-এ কাজ করতেছে। আর 8 থেকে যখন 14তে, এটা আমার 14 হবে, 8 থেকে যখন 14তে কাজ করতেছিল, তখন তার ত্বরণ হচ্ছিল 0। এই যে ত্বরণ বনাম সরণ লেখচিত্র আমরা এঁকে ফেললাম। এটা বুঝতে পারছো? আশা করি লেখচিত্রটা ধরতে পারছো। এবার যাব আমরা সেকেন্ড কোশ্চেনে। আমরা আগে ক কটা সলিউশন করে ফেলি। এখানে বলা হয়েছে বেগ কাকে বলে। বেগ কাকে বলে বলো তো? বেগের সূত্রটা কি ছিল? আমরা বেগের সূত্রটা জানতাম, v ইকুয়ালস টু ডেল এস বাই ডেল টি। আমি নিজেই করাইছি। ডেল এস মানে কি? সরণের পরিবর্তন, ঠিক আছে। অর্থাৎ নির্দিষ্ট সময়, দেখো নির্দিষ্ট সময় সরণের পরিবর্তন, সরণের পরিবর্তন তাকে আমরা বলবো বেগ। সূত্র দিয়ে আমরা সংজ্ঞা বের করে ফেললাম। এরপরে বলা হয়েছে সকল ধরনের বেগের পরিবর্তনে সুষম ত্বরণ হবে কিনা। এখন এইবার হচ্ছে পার্ট,
তো একটু আগে আমরা যে ম্যাথটা করলাম, এই যে দেখো তো 2 সেকেন্ডে আমার বেগ ছিল 16, 4 সেকেন্ডে বেগ হয়ে গেছে 24, বেগের পরিবর্তন হয়েছে হয়েছে কিন্তু ত্বরণটা কি হয়ে গেছে? আমরা যখন এই 2 আর 4 এর মধ্যে ত্বরণটা বের করতে যাব, ত্বরণটা দেখলাম আমাদের সেম। আবার দেখো 4 সেকেন্ডে ছিল 24, 6 সেকেন্ডে হয়ে গেছে 32। এখন 4 আর 6 এর মধ্যে যখন ত্বরণটা বের করতে যাব v মাইনাস ইউ বাই টি, তখন দেখলাম 2 4 এ যে ত্বরণ 4 6 এর মধ্যে আমার সেম ত্বরণ কাজ করতেছে। অর্থাৎ বেগ যদি নির্দিষ্ট সময় একটা একই হারে বাড়তে থাকে, একই হারে বাড়তে থাকে, নির্দিষ্ট সময় একই হারে যদি বাড়ে তবে সেখানে কাজ করবে হচ্ছে আমাদের সুষম ত্বরণ। বাট নির্দিষ্ট সময় বেগ যদি একই হারে না বাড়ে, অর্থাৎ মনে করো যে 1 সেকেন্ডে বেগ ছিল 2, 2 সেকেন্ডে বেগ হয়ে গেল 4, 3 সেকেন্ডে বেগ হয়ে গেল আমাদের 8। দেখো এখান থেকে এটা দ্বিগুণ, এখান থেকে এটা দ্বিগুণ, ঠিক আছে, এটা একই হারে বাড়তেছে। বাট এটা যদি এরকম না হয়ে যদি এরকম হয় যে 1 সেকেন্ডে হইল 2, 2 সেকেন্ডে হইল 3, 3 সেকেন্ডে হইল 9, তাহলে দেখো এখান থেকে এটা এক একক বাড়ছে, এখান থেকে এটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে। এখানে বাড়ছে 1 একক, এখানে হয়ে গেছে দ্বিগুণ। তার মানে একই অনুপাতে বাড়ে নাই, একই হারে বাড়ে নাই। যদি একই হারে না বাড়ে থাকে, একই হারে যদি না বাড়ে, সেটা হয়ে যাবে আমাদের অসম ত্বরণ। অর্থাৎ সুষম ত্বরণ তখনই থাকবে যদি একই হারে বাড়ে, না হলে এখানে সুষম ত্বরণ থাকবে না। ক আর খ ধরতে পারছো নাকি? এবার তোমাকে দেখো কি দেওয়া আছে যে একটি 2 কেজি ভরের বস্তুর উপর থেকে নিচে পড়ার তথ্য লিপিবদ্ধ করে দেওয়া হলো। অর্থাৎ বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে, বস্তুটা এখানে ছিল সাচ অ্যাজ, সেইভাবে নিচে পড়তেছে। যখন সে নিচে পড়তেছে তখন তার তথ্যটা এখানে দেওয়া আছে। কি তথ্য দেওয়া আছে? এখানে ভরবেগ দেওয়া আছে, ভরবেগকে আমরা কি বলি? পি বলি, এবং ভরবেগের সূত্র কি? এম ভি। আর এখানে কি দেওয়া আছে? সরণ দেওয়া আছে, অর্থাৎ এস এর মান দেওয়া আছে, ঠিক আছে। বা সরণ বলতে পারো বা হাইটও বলতে পারো, যেহেতু উপর থেকে নিচে পড়তেছে তুমি হাইটও বলতে পারো, সরণও বলতে পারো, হাইটও বলতে পারো, তোমার ইচ্ছা। যখন তার ভরবেগ 0, তার হাইটও 0। যখন তার ভরবেগ 40, তার হাইট 25, 80, 100, 160, 400, এইভাবে করে তোমার পার্টগুলো দেওয়া আছে। এখন বলা হইলো যে 25 মিটার যখন দূরত্ব সে অতিক্রম করে ফেলছে, অর্থাৎ তার হাইট যখন উপর থেকে নিচ পর্যন্ত সে যখন 25 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলছিল, তখন তার সময় কতটুকু লাগছিল, টাইম কতটুকু লাগছিল, এইটা তোমাকে বের করতে হবে। এবার তুমি চিন্তা করো, আমি যদি একটু ভালো মতো বস্তুটাকে আঁকি, এইটা মনে করো ভূমি, এখানে মনে করো বস্তুটা ছিল। কোশ্চেনে বলা হয়েছে সে নিচের দিকে পড়তেছে, এতটুকু ডিস্টেন্স ধরলাম আমরা 25 মিটার। এই 25 মিটারের জন্য আমার টাইম কতটুকু লাগতেছে এটা বের করতে হবে। আচ্ছা, এবার তুমি চিন্তা করো 25 মিটার কোথায় আছে? 25 মিটার আমার আছে এইখানে, 25 মিটার। আচ্ছা, আমি অন্য কালি নেই, 25 মিটার আছে আমার এইখানে। অর্থাৎ হাইটের মান কতটুকু দেওয়া আছে? এইচ এর মান দেওয়া আছে 25, এবং এই 25 মিটারের জন্য আমার ভরবেগ কতটুকু হচ্ছে? আমার পি এর মান হচ্ছে 40। তার মানে আমি এখন লিখতে পারি আমার পি এর মান হচ্ছে 40 ভর। আমি একটু ভালো মতো লিখি, পি এর মান 40 কেজি মিটার পার
সেকেন্ড। আর পি এর সূত্র কি? পি ইকুয়ালস টু এম ইন্টু ভি। তার মানে আমি যদি বেগের মান এখানে সারাউন্ডিং বেগ কতটুকু হবে, এই 40 ভর বেগের জন্য আমার বেগ কতটুকু হচ্ছে যদি বের করতে চাই, তাহলে আমাকে কি বসাতে হবে? পি বাই এম। পি এর মান কত? 40 দেওয়াই আছে, এবং এই যে বস্তুটা, এই বস্তুটা ভর কত? 2 কেজি। তার মানে বেগ হয়ে যাবে 40 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তার মানে আমি জানি এখান থেকে আমার ভি এর মান হচ্ছে, সরি 20 মিটার পার সেকেন্ড, 40 না, ভি এর মান হচ্ছে আমার 20 মিটার পার সেকেন্ড। হাইটের মান দেওয়া আছে কত? আমার 25 মিটার। ঠিক আছে, আমাকে কি বের করতে বলা হয়েছে? সময় বের করতে বলা হয়েছে। যদি সময় বের করতে বলা হয়ে থাকে, উপর থেকে নিচে পড়তেছে, যখন উপর থেকে নিচে পড়তেছে, দেখো তার ইনিশিয়াল সরণ যখন হয় নাই তখন তার কোনো বেগ ছিল? বেগ ছিল না। কিন্তু সে যখন স্থির অবস্থায় ছিল এখানে, তখন তার কোনো বেগ ছিল না। অর্থাৎ আমরা আগের থেকে জানি তার আদি বেগ কত হচ্ছে এখানে? 0 মিটার পার সেকেন্ড। সে তা দেখো সরণ যখন হয়ই নাই, অর্থাৎ উচ্চতা যখন ক্রসই করে নাই, তখন তার কোনো বেগও নাই। ভর বেগ নাই মানে কি? বেগ নাই। কারণ ভর তো সবকটা বস্তুর তো ভর থাকবেই, কে আছে? বেগ নাই, জিরো। তার মানে আমি আদি বেগ দোষী 0। তার মানে আমাকে এখন বের করতে হবে, টাইম বের করতে হবে। টাইম বের করতে চাই, আমরা জানি সূত্র এটা জানি না, এস ইকুয়ালস টু, কোনটা দিয়ে করতে পারি? উচ্চতা দেওয়া আছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এটা করতে পারি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটাকে আমরা কাজে লাগাইতে পারি। ঠিক আছে, এটাকে কাজে লাগাইতে পারি, চাইলে তোমরা এটাকে এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটাকে কাজে লাগাইতে পারো। ঠিক আছে, যে কোনোটা কাজে লাগাইতে পারো। সো আমি এটাকে কাজে লাগাচ্ছি। আমি যদি এটাকে কাজে লাগাই, আমি এখানে লিখতে পারবো যেহেতু হাইট আছে এইচ, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ঠিক আছে, তার মানে আমি কি বের করতে, সময় বের করতে যাচ্ছি, তাহলে 2টা এই পাশে চলে যাবে, যে 2 ইন্টু এইচ বাই ইউ প্লাস ভি ইকুয়ালস টু টি। তার মানে আমার এখানে কতটুকু থাকতেছে দেখো, আমি যদি ডাইরেক্ট টি এর মান বসাই দেই, টি এর মান যদি বের করতে চাই, হাইট কত? 2 ইন্টু এইচ, 2 ইন্টু এইচ, হাইট কত? 25, নিচে ইউ, ইউ এর মান 0, প্লাস ভি, ভি কত এখানে? 20। আমার চলে আসতেছে আমাদের 2.5 সেকেন্ড। বুঝতে পারছো? তার মানে আমার 25 মিটার দূরত্ব অতিক্রম করার জন্য আমার সময় কাউন্ট হচ্ছে 2.5 মিটার, 2.5 মিটারের মতো। ম্যাথটা ধরতে পারছো নাকি? আশা করি এই ম্যাথটা কিন্তু বুঝতে পারছো তোমরা। আচ্ছা, এবার হচ্ছে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আমাদের এখানে পরবর্তী ম্যাথে বলা হয়েছে উদ্দীপকের তথ্যাবলী ব্যবহার করে, আমাদের যে উদ্দীপকের তথ্যগুলো দেওয়া আছে এগুলো ব্যবহার করে বেগ বনাম সময়ের একটা লেখচিত্র অঙ্কন করতে। এই লেখচিত্রটা আমরা কিভাবে অঙ্কন করতে পারি? আগে আমাদেরকে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বেগের মান বের করতে হবে। সো তোমরা জানো যে এখানে ভরবেগ দেওয়া আছে, ভরবেগ কি? এম ইন্টু ভি। এবার দেখো একদম ইনিশিয়াল পয়েন্ট, সরণ যখন শূন্য হচ্ছে, সরণ যখন শূন্য হচ্ছে তখন আমার বেগের মান কি আছে দেখো তো? ভরবেগ আছে 0। এবার তুমি চিন্তা করো, আমার পি ইকুয়ালস টু আমার ভর, ভর কিন্তু 2 কেজি আছে, কিন্তু বেগ যখন আমার 0 হয়ে যাবে তখন এই টোটাল মানটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার সরণ যখন শূন্য, আমি একদম অ্যান্সারটা স্টার্ট করি। প্রথমে আমার সরণ যখন শূন্য, আমার ভরবেগও কি হচ্ছে? 0। ভরবেগ যদি 0 হয়ে থাকে, আমার বেগও হয়ে যাবে 0 মিটার পার সেকেন্ড, এবং আমার সময়ও কি হয়ে যাচ্ছে? ইনিশিয়াল সময় না, 0 টাইম। বুঝতে পারছো? সরণ আমার হচ্ছে ইনিশিয়াল। এবার আমি যখন এই পজিশনের সাথে এই পজিশনের তুলনা করতেছি, এই পজিশন থেকে যখন এই পজিশনের তুলনা করতেছি, সো সেকেন্ড তুলনা কিরকম ভাবে হচ্ছে দেখো, আমার হাইট বা সরণ হচ্ছে 25 মিটার। ঠিক আছে, এটা কিন্তু আমি গতে বের করে ফেলছি। দেখো আমি যখন 25-এ ক্যালকুলেট করছিলাম, 25-এর জন্য আমার বেগ কতটুকু ছিল? ভি এর মান ছিল আমার 20 মিটার পার সেকেন্ড। আমার সময় কতটুকু হচ্ছে? এই 20 মিটার পার সেকেন্ডের সময় হচ্ছে আমার 2.5 সেকেন্ড। অর্থাৎ
আমার ভি এর মান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড এবং টাইম হয়ে যাচ্ছে আমার 2.5 সেকেন্ড। গতে আমি যেভাবে সময় বের করছি, এখন আমাকে প্রত্যেকটা মুহূর্তে সেই সময়টা বের করতে হবে। কেন বের করতে হবে? আমার বেগের সাথে ভি এর সাথে সময়ের ক্যালকুলেশন, কিন্তু আমার দেওয়া আছে সরণ আর ভরবেগ। তার মানে সেকেন্ড পজিশনটা কিভাবে হবে তুমি চিন্তা করো। এখন আমি যখন সেকেন্ড পজিশন, থার্ড পজিশনটা এটার সাথে এটা তুলনা করতেছি, যখন এটার সাথে এটা তুলনা করতেছি, আমার সরণ কতটুকু হচ্ছে, ছিল 25, পরবর্তী হয়েছে 100। তার মানে আমার অতিক্রান্ত দূরত্ব কত, অতিক্রান্ত সময়ের মতো অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত কতটুকু হচ্ছে, ছিল 25 থেকে আমি 100তে গেছি। তার মানে 100 মাইনাস 25, হাইট হচ্ছে 75। তার মানে অতিক্রান্ত H3, আমি H3, তার মানে 100 মাইনাস 25 ইকুয়ালস টু 75 মিটার। পরবর্তী থার্ড কাউন্টে আমার হাইট হচ্ছে 75 মিটার অতিক্রম করছে। এই 75 মিটার অতিক্রম করার জন্য আমার বেগ কতটুকু হচ্ছে, ভরবেগ। এই 100 জন্য আমার ভরবেগ ছিল 80। তার মানে তুমি চিন্তা করো, পি ইকুয়ালস টু এম ভি, ঠিক আছে? তার মানে ভি ইকুয়ালস টু পি বাই এম, তার মানে ভি ইকুয়ালস টু পি বাই এম। তার মানে পি এর মান কতটুকু হচ্ছে, পি এর মান হচ্ছিল 100 জন্য হয়ে গেছে 80 ভাগ ভর ছিল আমার 2, তার মানে 40 মিটার পার সেকেন্ড। তার মানে আমার যখন হাইট 100, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব যখন 75, তখন আমার হাইট হয়ে গেছে কত, আমার বেগ হয়ে গেছে 40। এবং টাইমটা কিভাবে কাউন্ট করব, টি ইকুয়ালস টু আমরা জানি 2 ইন্টু এস বাই ইউ প্লাস ভি। দেখো এখান থেকে যে এই যে 2 ইন্টু এইচ বাই ইউ প্লাস ভি, এস আর এইচ সেম, তার মানে 2 ইন্টু আমার অতিক্রান্ত হাইট বা দূরত্ব কত, 75, যখন 25 থেকে 100তে জাম্প করতেছি। এবার দেখো আমার তুলনা কি ছিল, আমি 100 ক্যালকুলেশন করতেছিলাম, আমি ক্যালকুলেশনে 25 থেকে 100তে গেছি। তার মানে এই 25 সরণে আমার এই বেগটাকে আমি ধরতে হবে এখন আমার আদি বেগ, আর 100 সরণে আমার এই বেগ, ভরবেগের ক্ষেত্রে বেগটা হয়ে যাবে শেষ বেগ। আমি শেষ বেগটা পাইছি, তাহলে আদি বেগটা কত হবে, 20 না? আগে সিনারিওতে আমার আদি বেগটা, এখানে বেগ ছিল আমার 20, এখন এই ক্যালকুলেশনে আমার বেগ হয়ে যাবে আদি বেগটাই। তার মানে এখানে আদি বেগ হয়ে যাচ্ছে আমাদের 20 প্লাস এখানে 40। তার মানে টাইম কতটুকু লাগতেছে, 2 ইন্টু 75, 20 প্লাস 40, 2.5 সেকেন্ড। ঠিক আছে, এখন তো তুমি দেখো এখানেও 2.5 সেকেন্ড, এখানেও 2.5 সেকেন্ড। ভাইয়া কাহিনীটা কি? কাহিনী তুমি লক্ষ্য করো। তুমি যখন এইটা মনে করো আমার ভূমি, এইটা মনে করো আমার ভূমি, এইখানে রয়ে গেল আমার বস্তুটা, এখান থেকে প্রতি মুহূর্তে সে নিচে পড়তেছে না, তো ধরে নিলাম এতটুকু সরণ হইছে আমার 25 মিটার, সময় লাগছে আমার 2.5 সেকেন্ড। তার পরবর্তী এইটা হচ্ছিল আমার 100 মিটার, এটার জন্য লাগছে 2.5 সেকেন্ড। কিন্তু এই 2.5 সেকেন্ড আমি কোন হিসাবে ক্যালকুলেশন করছি, এই 25 থেকে 100 এই মধ্যবর্তী ডিস্টেন্সে আমার লাগছিল 2.5, এই এতটুকু মধ্যবর্তী ডিস্টেন্সে আমার লাগছে 2.5। আমি যদি একদম জিরো থেকে কাউন্ট করতাম আমার সুবিধা হইতো, আমি একদম জিরো থেকে কাউন্ট করা এটা আরো ভালো হইতো। আমি যদি একদম জিরো, একদম ইনিশিয়াল স্থির অবস্থা থেকে যদি কাউন্ট করতাম, স্থির অবস্থা থেকে এখানের জন্য আসছিল আমার 2.5, আবার এখান থেকে এতটুকু হচ্ছে 2.5, টোটাল কতটুকু, তার মানে এটার জন্য টোটাল টাইমটুকু লাগতেছে আমার 2.5 প্লাস 2.5 হচ্ছে 5 সেকেন্ড। তোমাদের জন্য আমি বেস্ট অপশন বলবো কি, আমি তো এই দুইটার মাঝে ক্যালকুলেশন করছি না, তাই এরকম কমপ্লেক্স আসছে। তোমরা কি করবা, তোমরা যখন এটার জন্য ক্যালকুলেশন করতেছো, জিরোকে স্টার্টিং পয়েন্ট ধরে এখানে ক্যালকুলেশন করবা। তুমি যখন এটার জন্য ক্যালকুলেশন করতেছো, জিরো থেকে স্টার্টিং ধরে এটা ক্যালকুলেশন করবা। তুমি যখন এখান থেকে এটা ক্যালকুলেশন করবা, জিরো থেকে স্টার্টিং ধরে এখানে ক্যালকুলেশন করবা। তাহলে হবে কি, এরকম টোটাল পজিশনের তোমার মান তোমার নিয়ে কাজ করতে হবে না। এটা ছিল প্রথমটার জন্য, এটা ছিল আমার সেকেন্ডটার জন্য।
এবার আমি আর এই ভুলটা করব না, এবার আমি এই ভুলটা করব না। দেখো তোমরা মাথায় রাখবা যে এই ভুলটা কিন্তু তোমাদের অনেক সময় হইতে পারে। আমি একটু আবেগে এইভাবে কমপ্লেক্সে করে ফেলছি, বাট তোমরা এইভাবে কমপ্লেক্সে কইরো না। তার মানে আমার এটার জন্য ক্যালকুলেশন ডান, এটার জন্য ডান, আমি এখন এটার জন্য ক্যালকুলেশন করতেছি। সো দেখো আমার সরণ এখানে কতটুকু হচ্ছে, আমার সরণ হচ্ছে এখানে 400 মিটার। এই 400 মিটার সরণের জন্য আমার রিলেটিভ বেগ কতটুকু হবে, রিলেটিভ বেগ হচ্ছে আমার কতটুকু, দেখো ভি, ভিটা হবে পি বাই এম, অর্থাৎ পি এর মান ভরবেগ, ভরবেগ ছিল 160 আর এম এর মান ছিল 2, তার মানে 80 মিটার পার সেকেন্ড আমার আদিবেগ। আমি এবার আর কি করব না, আমি কি করছি এইটার সাপেক্ষে সবার ক্যালকুলেশন করব। এটার সাপেক্ষে আমার বেগ কত ছিল, 0 মিটার পার সেকেন্ড, 0 মিটার পার সেকেন্ড, তার মানে আমার সময় কতটুকু লাগতেছে, ঠিক আছে। বেগ বের করে ফেলছি 80, তার মানে আমার সময় কতটুকু লাগতেছে, টাইম, টি হয়ে যাবে 2 ইন্টু এইচ বাই ইউ প্লাস ভি। এবার এইচ, আমি যেহেতু এখানে আমি কি করছিলাম, এই দুইটার মাঝে ক্যালকুলেশন করছিলাম দেখে দুইটার এইচকে আমি বিয়োগ করে দিছিলাম। আমি যখন এটার সাথে এটা ক্যালকুলেশন করতেছি, এটার হাইট তো 0ই, ফাইনাল মাইনাস ইনিশিয়াল 400 মাইনাস 0, 400ই থাকতেছে। এখানে আমি এইচ 400ই কাউন্ট করতেছি। আদি বেগ সবসময় 0 কাউন্ট করে নিচ্ছে কারণ প্রথম অবস্থা দেখে, এবং শেষ বেগ হচ্ছে 80, সরি 80 হবে এখানে 80। তার মানে এখানে কতটুকু আসতেছে আমাদের, 2 ইন্টু 400 ভাগ 80 আসতেছে 10 সেকেন্ড। তার মানে ধরতেই পারছো, দেখো আমার এটার জন্য কাজ করতেছে 5 সেকেন্ড, এটার জন্য 2.5 আর এটার জন্য 10। হ্যাঁ, তাহলে একদম মিলেই গেছে, বুঝতেই পারছো। তার মানে আমার মেইন টার্গেট হবে এইটার সাপেক্ষে সবকটার ক্যালকুলেশন বের করা, ঠিক আছে। তার মানে এখন আমি কি করতে চাচ্ছি, আমি এখন আমার গ্রাফটা আঁকবো। আমি যদি গ্রাফটা আঁকি, দেখো এই এই ঠিক আছে, এই বরাবর দিচ্ছি আমি সময়, কারণ সময় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট মান, সময় সেকেন্ড, আর আমাকে বলছে বেগ ভি, ভি হবে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে আমার টাইম, 0 টাইম থেকে প্রথম পার্টটা হচ্ছে আমার 2.5, এইটা ছিল আমাদের 2.5 সেকেন্ড, এবং 2.5 সেকেন্ডের জন্য আমার ভি এর মান কত ছিল, এই দেখো 20 মিটার পার সেকেন্ড, এখানে নিলাম আমি 20, ঠিক আছে। এরপরে পার্টটা ছিল আমাদের কত, দেখো এরপরে ছিল আমাদের টাইম ছিল 5 সেকেন্ড, আর বেগ ছিল আমার 40, টাইম ছিল এখানে 5, বেগ ছিল এখানে আমাদের 40, ঠিক আছে। এরপরে দেখো তুমি, আমার টাইম ছিল 10, বেগ হয়ে গেছে 80, টাইম এখানে 10, বেগ হয়ে গেছে আমার এখানে 80, ঠিক আছে। তার মানে এই পয়েন্ট, এখান থেকে এখানে গিয়ে এই পয়েন্ট, এখান থেকে এখানে গিয়ে এই পয়েন্ট। তুমি এবার একটা স্ট্রেট লাইন টেনে দিতে পারো, চাইলে একটা লাইন তুমি টেনে দিতে পারো, চাইলেও পারো না চাইলেও পারো। এই যে শেষ, আমার বেগ বনাম সময়ের গ্রাফটা আমরা এঁকে ফেললাম। সো আমরা দেখো আজকে 2টা সিকিউ করলাম, এই 2টা সিকিউ কিন্তু একদম ভেঙে ভেঙে করছি, যেভাবে করলে অ্যাকচুয়ালি কাজ হইতো, ঠিক আছে। এর মধ্যে এই গ্রাফ প্লট করাটা একটু ডিফিকাল্ট ছিল, এটা আশা করি বুঝতে পারছো। যে এখানে মনে রাখবা সুষম ত্বরণ এভাবে যদি আপওয়ার্ড হয় স্ট্রেট লাইন সুষম ত্বরণ, ডাউনওয়ার্ড স্ট্রেট লাইন হলে মন্দন। এবং দেখো এইখানে কিন্তু এই যে এই বরাবর যখন মন্দনটা আসছে না, ও কিন্তু একদম ইয়েতে ছিল, এই বরাবর যখন মন্দনটা আসছে ও কিন্তু 32-এ ছিল, এরপরে কিন্তু আর কোনো জায়গায় যায় নাই,
এরপরে কিন্তু একদম কোনো জায়গায় যায় না, অর্থাৎ জিরো হিসেবে কাউন্ট হবে না। সো আমার গ্রাফটা দেখো, আমি তো একটু ভুল করছি, আমার এই দাগটা হবে না, এখানে ছিল 18, এখানে ছিল সময় সেকেন্ড, এক্সট্রিমলি সরি, আমার এখান থেকে এতটুকুই থাকবে আর এখান থেকে কাজ করবে না। কেন থাকবে না বলি, আমি যদি বাই চান্স আমি যদি এখানে এইটা আমি এইভাবে যদি মিক্স করতে চাই, এটা হবে ভুল। এটা মিক্স করতে যাওয়া মানে কি জানো, এই দাগের মিনিংই হইতেছে আমার এখানে ত্বরণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে মন্দন, ত্বরণটা আবার দেখো আপওয়ার্ড হচ্ছে না, মানে আমার এইখান থেকে ত্বরণ তো মন্দন ছিল, সে আবার জিরো কাছাকাছি যাচ্ছে, জিরো কাছাকাছি যাওয়া মানে সেইখানে আবার ত্বরণ বা সুষম ত্বরণ বলো বা পজিটিভ ধনাত্মক, আমি এইভাবে বুঝাই, সেইখানে আস্তে আস্তে ধনাত্মক ত্বরণের দিকে গমন করতেছিল। তার মানে এখানে কি কোনো ধনাত্মক ত্বরণের কাজ ছিল? এখানে তো সে এতটুকু এসে থেমে গেছে, মানে 18 সেকেন্ডেই এতটুকু এসে থেমে গেছে, আর সে পরবর্তী আর কোনো স্টেপ নেয় নাই। তার মানে 18 সেকেন্ডে এটা খালি থাকবে, এখানে এই দাগটা দেওয়া যাবে না, শুধুমাত্র এরকম দাগ দিয়েই তুমি বসে থাকবা, আর কিচ্ছু লাগবে না। কারণ 18 সেকেন্ড যদি তুমি এটার সাথে এটা মিলাইতে চাও এই লাইনের সাথে, তার মানে তোমার ধনাত্মক ত্বরণ থাকতে হবে এক্সট্রা, যাতে সে আবার পজিটিভ দিকে দিকে যেতে পারে। সুতরাং এখানে এতটুকু বেটার, আর কিছু এখানে দাগাদাগির দরকার নাই। এখানে আমার একটু ভুল ছিল, এটা তোমরা ঠিক করে নিবা। ঠিক আছে, এতটুকু থাকলে এনাফ এইটা। সো আজকে কিন্তু আমরা দেখো আমরা দুইটা সিকিউ করে ফেললাম গ্রাফ রিলেটেড, এবং গ্রাফ রিলেটেড সিকিউগুলো আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এই ক্লাসটুকু এতটুকুই, ইনশাল্লাহ আমরা আরেকটা সলিউশন ক্লাস নিব এরকম, এই সলিউশন ক্লাসে এই চ্যাপ্টারের বাকি যে ইম্পর্টেন্ট পার্টগুলো এগুলো মোটামুটি শেষ হয়ে যাবে। সো তোমরা দেখতেছো আমরা যখন বেসিকের ক্লাসগুলো নিছি, বেসিক ক্লাসগুলোতে আমরা কিন্তু ক্লাসের পার্সপেক্টিভে অনেকগুলো ম্যাথ করছি, সেই সাথে এক্সট্রা আমরা এই সলিউশন ক্লাসগুলো নিচ্ছি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। এবং এখন তোমাদের দায়িত্ব কি, এখন তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের বাসায় এই রিলেটেড সব কিছু যেভাবে ভেঙে ভেঙে বলাইছি এইভাবে একদম ভেঙে ভেঙে প্র্যাকটিস করা। সো আজকের ক্লাসে এতটুকুই, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে, ততদিনে আসসালামু আলাইকুম।